আসসালামু আলাইকুম। ন্যাশনাল মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসের তোমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ নামক যে তোমার অধ্যায়টি আছে। এই অধ্যায় থেকে আজকে আমি আলোচনা করব শক্তি সম্পদ। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। এর আগের দিন কিন্তু আমি তোমাদের খনিজটা নিয়ে আলোচনা করেছি। আমাদের প্রধান খনিজ সম্পদ কী ছিল? কয়লা। তো আজকে হচ্ছে এটা তোমাদের পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদের দ্বিতীয় পর্ব। আর এই পর্বে আমি কিন্তু তোমাদের শক্তি সম্পদ নিয়ে আলোচনা করব। এই শক্তি সম্পদে প্রথমত যে বিদ্যুৎ শক্তি, সেটাকে আমাদের প্রধান আলোচনার বিষয় হবে। যে নানাভাবে বিদ্যুৎ কীভাবে নানাভাবে আমরা তৈরি করা হয় তা সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তারপর আলোচনা হবে জলের স্রোতে, সূর্যের তাপ, এই এই সমস্ত কিছু দিয়ে কীভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এবং প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো আলোচনা শুরু করা যাক। প্রথমেই চলে আসব নানাভাবে বিদ্যুৎ। এই দুটো বিষয়কেই কিন্তু আমি একসঙ্গেই আলোচনা করব। নানাভাবে বিদ্যুৎ, এই যে নানাভাবে মানে কি, অনেক রকমভাবে যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎ কীরকম করে হয় সেটা নিয়ে আলোচনা। তো তোমরা দেখো, প্রথমে হচ্ছে দেখো, তোমরা জানো সমস্ত শক্তির উৎস হচ্ছে কি কিন্তু সূর্য। এটা হচ্ছে কিন্তু সমস্ত শক্তির উৎস হচ্ছে কি সূর্য, তাই না? এটা হচ্ছে সূর্য। এই সূর্য থেকে কি হচ্ছে, বায়ু ও জলের মধ্যে কি আলোড়ন সৃষ্টি হচ্ছে। সূর্য থেকে বায়ু ও জলের মধ্যে আলোড়ন সৃষ্টি হচ্ছে। সূর্য থেকে বায়ু ও জলের মধ্যে আলোড়ন। এর ফলে কি হচ্ছে, একদিকে যেমন বায়ু প্রবাহ হচ্ছে, অন্যদিকে জোয়ার ভাটা হচ্ছে, আবার আরেক দিকে কি হচ্ছে, জলস্রোত যেটা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে জলের স্রোত যেটা, তো এর ফলে কি হচ্ছে, বায়ু প্রবাহ, অন্যদিকে আবার কি জোয়ার ভাটা, তারপর হচ্ছে কি হচ্ছে, আবার হচ্ছে জলস্রোত। এখান থেকে বায়ু প্রবাহে কি উইন্ড মিল ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, জোয়ার ভাটাতে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে, আর জলস্রোতেও কিন্তু টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সূর্যের তাপে বায়ু ও জলের মধ্যে কিন্তু আলোড়ন সৃষ্টি হচ্ছে। এর ফলে বায়ু প্রবাহ হচ্ছে, জোয়ার ভাটা হচ্ছে, জলস্রোত হচ্ছে। আর বায়ু প্রবাহে উইন্ড মিল ঘুরিয়ে, জোয়ার ভাটাতে টারবাইন ঘুরিয়ে, জলস্রোতে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নানাভাবে কিন্তু বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর সেটাই ছিল আমাদের কিন্তু আলোচনার বিষয়, যে নানাভাবে কিভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে। বায়ু প্রবাহেও উইন্ডমিলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, জোয়ার ভাটাতেও টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, জলস্রোতেও টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। বিদ্যুৎ শক্তি। এবার কি আরেকটা হচ্ছে সরাসরি। তোমরা দেখবে অফিসের বা বড় বড় বাড়ির বা তোমাদের কারো বাড়িতে থাকতে পারে যে সোলার কোষ এই ধরনের হয়, সোলার কোষ। এই সরাসরি এরকম সোলার কোষে কি সূর্য থেকে কি করা হয়, এরকম সোলার কোষে সূর্যের শক্তি শোষণ করে সেটাকে তাপবিদ্যুৎ শক্তিতে কিন্তু রূপান্তরিত করা হয়। এভাবেও কিন্তু বিদ্যুৎ শক্তি সরাসরি রূপান্তরিত করা হয়। এভাবেও কি সরাসরি কি বিদ্যুৎ শক্তি সোলার কোষের সাহায্যে কিন্তু বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয়। তাহলে এখানে তোমরা কিন্তু নানাভাবে বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তাহলে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। জলের স্রোতেও এই যে দেখছো,
জলের স্রোতেও কিভাবে বিদ্যুৎ তৈরি করা হলো, সূর্যের তাপেও কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়েছে, সূর্যের তাপে সোলারের সাহায্যে আমরা বিদ্যুৎ তৈরি করছি। তাহলে এই আলোচনার বিষয়, এই দুটি আলোচনার বিষয় কিন্তু এখানে শেষ হলো। আরও একটি দেখো, আরেকটি বলছি, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি। সূর্য থেকে কি শক্তি গ্রহণ করে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি করে। যে খাদ্য তৈরি করে সেটা তার কি শরীর গঠনের কাজে লাগে, আর কিছুটা তার শরীরে কি থেকে যায়, তাই না? তো এই উদ্ভিদগুলো, এই যে উদ্ভিদগুলো সালোক সংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করে নিজের শরীর গঠনের কাজে লাগাচ্ছে এবং কিছুটা নিজের শরীরেই থেকে যাচ্ছে, রাসায়নিক শক্তি হিসেবে কিছুটা সেখানে থেকে যাচ্ছে। আর এই উদ্ভিদগুলো কি ভূমিকম্পে বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মাটিতে চাপা পড়ে বহু বছর ধরে তাপে চাপে জীবাণুর ক্রিয়ায় কি হচ্ছে, এই উদ্ভিদগুলো যখন চাপা পড়ে যাচ্ছে মাটিতে বহু বছর ধরে তাপে চাপে জীবাণুর ক্রিয়ায় কঠিন তরল গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হচ্ছে। কঠিন যেমন হচ্ছে তোমাদের কয়লা, তরল হচ্ছে পেট্রোলিয়াম, গ্যাসীয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই কঠিন তরল গ্যাসীয় এই পদার্থে রূপান্তরিত হচ্ছে। কঠিন হচ্ছে কি, যেমন হচ্ছে কয়লা, তরল হচ্ছে যেমন পেট্রোলিয়াম, গ্যাসীয় হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এবং এই কয়লাকে, এই যে কঠিন যেটা হচ্ছে কয়লা, এই কয়লাকে পুড়িয়ে আবার কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে। তাহলে এখানে তোমরা দেখছো নানাভাবে বিদ্যুৎ কিভাবে তৈরি হয় সেটা দেখতে পেলে। জলের স্রোতে সূর্যের তাপেও যে কিভাবে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় সেটাও কিন্তু দেখতে পেলে। এবার শেষে থাকলো যে প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তি। এই প্রচলিত ও অপ্রচলিত শক্তিগুলি কি, কোনটি, কাকে বলা হচ্ছে, এটা হচ্ছে দেখে নেওয়া যাক। এই যে দেখো এই দিকের সাইডে যেভাবে বিদ্যুৎ তৈরি হয়েছে, দেখো বায়ু সূর্যের মাধ্যমে, সূর্যের তাপে কি বায়ু জলের মধ্যে আলোড়নে বায়ু প্রবাহ জোয়ার ভাটা জলস্রোতে টারবাইন ঘুরিয়ে কি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে কি অপ্রচলিত শক্তি। এই শক্তিটাকে আমরা কি খুব কম ব্যবহার করে থাকি, এটাই হচ্ছে কি অপ্রচলিত শক্তি। এটা হচ্ছে কি অপ্রচলিত শক্তি। আর যেটা হচ্ছে প্রচলিত, যেটা হচ্ছে দেখছো তোমাদের বহু বছর ধরে তাপে চাপে জীবাণুর ক্রিয়ায় কঠিন তরল গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়েছে, যেমন কঠিন হচ্ছে কয়লা। এই কয়লা হচ্ছে কি প্রচলিত শক্তি। এই কয়লা থেকে কয়লা পুড়িয়ে তাপ উৎপন্ন করে সেখানে কি তাপবিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা হয়। এখানেও একটি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে কি প্রচলিত শক্তি। হ্যাঁ, এটা হচ্ছে প্রচলিত শক্তি। তো এই দিকের এটা হচ্ছে অপ্রচলিত, আর এটা হচ্ছে প্রচলিত। তো অপ্রচলিত শক্তির মধ্যে কি পড়ছে, যেগুলো আমরা কোনোদিন শেষ হবে না। অপ্রচলিত শক্তিগুলি কোনগুলি, যে শক্তিগুলি বারংবার ব্যবহারের ফলেও কোনোদিন শেষ হবে না, এটাই হচ্ছে অপ্রচলিত শক্তি। যতবারই আমরা ব্যবহার করি না কেন এটা কোনোদিন শেষ হবে না। সূর্যের তাপে যে বায়ুর মধ্যে, বায়ু ও জলের মধ্যে আলোড়ন, এটা কি কোনোদিন শেষ হবে? হবে না। জলস্রোত কি হতেই থাকবে, জোয়ার ভাটা কি যতদিন পৃথিবী আছে ততদিনই হবে, বায়ু প্রবাহ যতদিন পৃথিবী আছে ততদিনই হবে। ফলে কি এদের সাহায্যে আমরা বিভিন্নভাবে নানাভাবে বিদ্যুৎ তৈরি করতে পারবো। এগুলো কোনোদিন শেষ হবে না। এটাকেই বলা হচ্ছে অপ্রচলিত শক্তি। আর প্রচলিত শক্তি যেটা হচ্ছে এই যে কয়লা, এই যে কয়লা খনিগুলো আছে, এই কয়লা খনিগুলো কিন্তু এদের দিন দিন ব্যবহার করে এরা কিন্তু এক সময় কিন্তু শেষ হয়ে যেতে পারে। তখন কিন্তু আমরা গভীর সংকটের মধ্যে পড়তে পারি। এটাকেও আবার শক্তি সংকট বলে। তাহলে যে শক্তিগুলি একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না, সেটি হচ্ছে প্রচলিত শক্তি।
আর এই শক্তিগুলিকে ব্যবহার করে কি আমরা একদিন গভীর সংকটের মুখে পড়তে পারি। যেমন কয়লা খনিগুলি যদি কয়লা খনন করে বের করে 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 এই কয়লা খনি যদি শেষ হয়ে যায়, তাহলে আমরা একদিন বিপুল সংকটের মুখে পড়ব। এটাকেও আবার শক্তি সংকট বলা হয়। এই শক্তি সংকট থেকে এড়ানোর জন্য আমাদের কি করা দরকার? যেমন হচ্ছে অপ্রচলিত শক্তিগুলির বেশি বেশি ব্যবহার করা দরকার। যেমন সোলার কোষ থেকে বিদ্যুৎ তৈরি করা, বায়ু প্রবাহে, জলপ্রবাহে, তারপর হচ্ছে জোয়ার ভাটাতে বিদ্যুৎ তৈরি করা। আর হচ্ছে যেগুলো প্রচলিত শক্তি, যেমন হচ্ছে কয়লা, তাপবিদ্যুৎ তৈরি করতে এগুলোর ব্যবহার কম করা। তো তোমরা আজকে জানলে যে নানাভাবে আমরা বিদ্যুৎ কিভাবে তৈরি করতে পারি এবং প্রচলিত শক্তি কোনগুলো, অপ্রচলিত শক্তি কোনগুলো, এবং শক্তি সংকট কাকে বলছে, এবং এই শক্তি সংকট থেকে বাঁচতে আমাদের কি কি করা প্রয়োজন, সবকিছু কিন্তু আমি তোমাদের সামনে আলোচনা করলাম। আশা করি তোমাদের এই আলোচনা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে জানবে। আজকের ভিডিও এখান থেকেই। আসসালামু আলাইকুম।